হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং তার সাথে রেলওয়ে গ্রুপ ডি 2022 যারা প্রিপারেশন নিচ্ছ, রেগুলার বেসিসে তো দিতে পারছি না, একদিন অন্তর অন্তর ক্লাস দিচ্ছি তোমাদের। তো আজকে তার 6 নম্বর সেট, 20টা প্রশ্ন রয়েছে অন্যান্য সেটের মতো, এবং তার সাথে থাকছে ভাস্ট একটা ডিসকাশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলবো সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি সম্ভব হয়, পরিচিত কেউ থাকে তোমার প্রিপারেশন নিচ্ছে, বন্ধু বান্ধবী, তাহলে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও আর কি এর লাভ নিতে পারে, এবং কিছু ভিউ যদি বেশি হয় তাহলে আমারও ভালো লাগবে। ওকে, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, টিবি একটি ড্যাশ ঘটিত রোগ। টিবি একটা, আর আরেকটা কথা বলি, একটা করে আগের ক্লাস থেকে একটা করে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, যেটার উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এর আগেরটাই জাস্ট এখন পর্যন্ত একজনই উত্তর দিয়েছো। তো রেগুলার বেসিসে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করো। চলো, টিবি একটা ড্যাশ ঘটিত রোগ। টিবি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো টিবি। দেখো, টিবির ফুল ফর্ম হলো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস। এবার এই ব্যাকটেরিয়াটার নাম কি? 3টে পয়েন্ট এখান থেকে জানবো। এই ব্যাকটেরিয়াটার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবার দেখো, এই যে আমরা প্রথম জানলাম যে টিবি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবার দেখো, এর একটা টিকা রয়েছে। টিকার নাম কি? টিকার নাম হলো বিসিজি। বিসিজির ফুল ফর্ম এটাও পরীক্ষায় আসে, ব্যাসিলাস ব্যাসিলাস ক্যালোমেট ক্যালোমেট গুইরিন। তাহলে এখান থেকে 3টে পয়েন্ট আমাদের জানা হয়ে গেল। টিবি বা টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া ঘটিত। ব্যাকটেরিয়াটার নাম কি সেটাও পরীক্ষায় পড়ে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিকা দেওয়া হয় এটিবি রোগের জন্য, সেই টিকাটার নাম কি? বিসিজি। বিসিজির ফুল ফর্ম আছে পরীক্ষাতে, সেটা হলো ব্যাসিলাস ক্যালোমেট গুইরিন। এতগুলো পয়েন্ট এখান থেকে আমরা জানলাম। এবার পরের প্রশ্ন দেখবো আমরা। ওকে, দেখো, কততম সংবিধান সংশোধনটি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়? দেখো, এখন পর্যন্ত টোটাল 105টা আমাদের সংবিধান সংশোধন হয়ে গেছে। টোটাল 105টা সংবিধান সংশোধন হয়ে গেছে। তার মধ্যে একমাত্র একটা সংবিধান সংশোধন যেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেটা হলো 99তম সংবিধান সংশোধন। ঠিক আছে, 99তম সংবিধান সংশোধন। সালটা কত? 2014 সাল। 2014 সালে ন্যাশনাল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি। ওকে, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি বা এনজেএসি, এটাকে ফুল ফর্মে শর্ট ফর্মে বলা হয় এনজেএসি। এই সংবিধান সংশোধনটার নাম দেওয়া হয়েছিল। এটা গঠন করার কথা বলা হয়েছিল, মানে ধরো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপর লোয়ার কোর্ট যেগুলো রয়েছে, সেই কোর্ট গুলো যে জাজ নিয়োগ হবে, সেই জাজের নিয়োগের জন্য একটা কমিটি গঠন করা হবে। এটা বলা হয়েছিল যে 99 সংবিধান সংশোধনে। কিসের মাধ্যমে গঠন করা হয়? কলেজিয়ামের মাধ্যমে। কি বললাম? কলেজিয়াম। কলেজিয়াম গঠন করে আহ, তোমার জাজ নিয়োগ করা হয়। ঠিক আছে, এখন পর্যন্ত। কিন্তু এই সংবিধান সংশোধনটাই বলা হয়েছিল যে একটা কমিটি গঠন করে করা হবে। এই কমিটি গঠন করে করা হবে, এই প্রস্তাবটা বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তাহলে বলা গেল কি, 99তম সংবিধান সংশোধনটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। কবে এটা পাবলিশ হয়েছিল, মানে সংবিধান সংশোধনটা এসেছিল, সেটা হলো 2014 সালে। আর আরেকটা প্রশ্ন যেটা আছে যে জাজরা, বিভিন্ন কোর্টের জাজরা কিসের, মানে কোন প্রসেসের ভিত্তিতে আর কি নিয়োগ হন? তাহলে কলেজিয়াম তৈরির মাধ্যমে। ওকে, এবার পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন দেখো, রয়েছে এখানে, সব থেকে ক্ষুদ্রতম তেজস্ক্রিয় মৌল কোনটা? সব থেকে ক্ষুদ্রতম তেজস্ক্রিয় মৌল কোনটা? সব থেকে ক্ষুদ্রতম তেজস্ক্রিয় মৌলের নাম দেখো, সব সময় তোমাদের
মানে বাংলা বা ইংরেজিতে এই ফুল নামটা লেখা থাকবে, সংকেত দিয়ে কিন্তু দেবে না, ঠিক আছে। ট্রিটিয়াম, ট্রিটিয়াম হলো H13, মানে হাইড্রোজেনের একটা আইসোটোপ, হাইড্রোজেনের একটা আইসোটোপ হলো ট্রিটিয়াম। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ রয়েছে, হাইড্রোজেনের তিনটে আইসোটোপ রয়েছে, একটা হলো তোমার প্রোটিয়াম, প্রোটিয়াম, তারপর রয়েছে ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম, ঠিক আছে। এই ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেন হলো সব থেকে ক্ষুদ্র মৌল বা সব থেকে হালকা ভরযুক্ত মৌল হাইড্রোজেন, ঠিক আছে। এর যদি কোনো আইসোটোপ তেজস্ক্রিয় হয় তাহলে সেটাই তো সব থেকে ক্ষুদ্র তেজস্ক্রিয় মৌল হয়ে যাবে, তাহলে এর আইসোটোপ ট্রিটিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, তাই ট্রিটিয়াম হলো সব থেকে ক্ষুদ্রতম তেজস্ক্রিয় মৌল। বোঝা গেছে? তাহলে কি বললাম, হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, প্রথম একটা হলো প্রোটিয়াম, প্রোটিয়ামটাকে আমরা লিখি H11 বলে, ডয়টেরিয়াম H12 আর H13 হলো ট্রিটিয়াম। এবার দেখো এই প্রোটিয়াম যেটা রয়েছে H11 লিখছি, এই নিচে যেটা লিখছি এটা প্রোটন সংখ্যা, আর উপরে যেটা লিখছি এটা হলো প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। এখানে দেখো প্রোটন একটা, এই প্রোটন একটাই তো রয়েছে আর নিউটন তার মানে 0। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন আইসোটোপে কোনো প্রোটন নিউট্রন নেই, কোন ন্যাচারাল আইসোটোপে। প্রোটিয়াম একটা ন্যাচারাল আইসোটোপ, ঠিক আছে, এটা মানে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে প্রোটিয়ামের এই আইসোটোপটাই কি সাধারণ হাইড্রোজেনে কিন্তু কোন প্রোটিয়াম বা এটাকে সাধারণ হাইড্রোজেন বলা হয়, এই আইসোটোপে কিন্তু কোনো প্রকার নিউট্রন নেই। তাহলে এতগুলো পয়েন্ট এখান থেকে তোমাদের জানা গেল। সব থেকে ক্ষুদ্রতম তেজস্ক্রিয় মৌল হয়ে গেল ট্রিটিয়াম H13, আর হাইড্রোজেনের তিনটে আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। পরীক্ষায় দেখো এই তিনটে তোমার নামটা জানা এই জন্য আবশ্যক, পরীক্ষায় এই প্রশ্ন এসছে যে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়। এই তিনটে দেওয়া ছিল এবং তার সাথে অন্য একটা অপশন ছিল, তো সেইটা উত্তর হয়ে যাবে। তো এই নাম তিনটেও জানতে হবে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম হলো সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে ভালকানাইজেশন। ভালকানাইজেশনে কোন মৌলটি ব্যবহার করা হয়? ভালকানাইজেশনে সালফার ব্যবহার করা হয়, সালফার ব্যবহার করা হয়। দেখো ভালকানাইজেশন আর একটা রয়েছে গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন, ঠিক আছে। প্লিজ লাইক করে দিও যদি সেশন ভালো লাগে, অনেক কিছু জানতে অবশ্যই পারছো, নতুন কিছু জানতে পারছো এবং এগুলো থেকে পরীক্ষায় আসে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কমন পড়বেই। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও, সেটা আমার জন্য বিশাল পাওনা, কিন্তু যে তোমাদের ভালো লাগলে পরে সেটা আমার কাছে বিশাল বড় পাওনা, সেটা যদি জানাও এনার্জি বাড়ে আর কি। যাই হোক, চলো এবার ভালকানাইজেশন আর গ্যালভানাইজেশন দুটো জিনিস রয়েছে, দুটো জিনিস কি কি সেটা আমরা দেখব। ভালকানাইজেশন হলো রাবার, রাবার হলো একটা প্রাকৃতিক বস্তু, কিন্তু রাবার গাছ থেকে রাবার পাওয়া যায়। রাবার গাছ, ধরো এই একটা রাবার গাছ রয়েছে, এর পেটটাকে এইভাবে চিরে দেওয়া হয়, ক্যানেল করে দেওয়া হয় এবং এখান থেকে আর কি এখানে একটা ছিপির মতো ধরো দেখে থাকবে আহ আমাদের যে খেজুর গাছের খেজুরের রস বের করা হয় তখন দেখবে এইভাবে এইভাবে চিরে দেওয়া হয় ভি আকারে, এবং এইখানে একটা পাতার মতো কিছু লাগিয়ে দেওয়া হয় এবং সেখান দিয়ে টপিয়ে টপিয়ে আর কি তোমার রসটা বেরোয়, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে রাবার গাছেও কিন্তু এইভাবে পাত্র রাখা থাকে, সেইভাবে পাত্রতে রসটা পড়ে। এই যে রাবারের রস সেইটাই হলো রাবার, সেটাই জমাট বেঁধে রাবার হয়। এবার প্রাকৃতিক রাবার, সেটা সহজে তোমার ব্যাকটেরিয়া কিছুদিন জল হাওয়া পেলে পরে ব্যাকটেরিয়া লেগে যাবে, ব্যাকটেরিয়া লেগে গিয়ে কি হবে, রাবারটা নষ্ট হয়ে যাবে। এবং এই যে রাবারটা, এর এলাস্টিসিটি খুব বেশি নয়, একটু বেশি যদি মানে টানা যায় তাহলে পরে সেটা ভেঙে যায়। তাহলে পরে কি হচ্ছে, এই রাবারটা কিন্তু প্রাকৃতিক রাবার যেটা পাচ্ছি সেটা ব্যবহারের উপযোগী নয়। এটাকে ব্যবহারের উপযোগী করার জন্য কি করা হয়, এটাকে হিট করে তার মধ্যে সালফার অ্যাড করা হয়। সালফার অ্যাড করলে কি হবে, ধরো প্রাকৃতিক রাবারের সিট গুলো এরকম থাকে, মানে যে মলিকুলার বন্ডিং, বন্ডিং গুলো এইভাবে লেয়ার থাকে,
সালফার কি করে এই মাঝখানে ঢুকে যায়, দিয়ে এই যে মানে দুটো লাইন রয়েছে, প্রত্যেকটা লাইনের মধ্যে ইন্টার বন্ড গঠন করে। তার ফলে কি একটা সিট থেকে আর একটা সিট ছিঁড়ে যাবে না, মানে এই সিটটা বেরিয়ে গেল, এই দুটো থেকে গেল, এরকম হবে না, তিনটাকে একসাথে, তাহলে পরে একসাথে হলে কি ফোর্স বেশি লাগবে। ওকে, এইটাই কাজ হলো ভালকানাইজেশন। এই যে সালফার অ্যাড করার পদ্ধতিটা, সেটাই হলো ভালকানাইজেশন। বোঝা গেল? এবার দেখো গ্যালভানাইজেশন কি। গ্যালভানাইজেশন হলো, ধরো লোহার একটা তোমার কাছে আহ খন্ড রয়েছে। এবার লোহার খন্ডতে কি হয়, তোমার জল পড়লে এবং তার সাথে হাওয়া লাগলে পরে, বাতাস বা হাওয়া যদি লাগে তাহলে পরে সহজে তাতে রাস্ট ধরে নেয় বা জং ধরে যায়। এই জং যাতে না ধরে তার জন্য কি করা হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ দেওয়া হয় যে পদ্ধতিতে লোহার প্লেটের ওপর, সেটাই হলো গ্যালভানাইজেশন। দুটো কিন্তু আলাদা মেথড। ভালকানাইজেশন হলো সালফার অ্যাড করছি রাবারের মধ্যে, গ্যালভানাইজেশন হলো লোহার উপর জিঙ্ক অ্যাড করছি। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন রয়েছে, দেখো ভিনিগার আসলে কি। ভিনিগার আসলে, এটা কম করে সব পরীক্ষাতেই পড়েছে এবং বারবার রিপিট হয়েছে, আর খুব ইজি কোশ্চেন, জানা কোশ্চেন, কিন্তু পরীক্ষায় পড়ে। একটু জেনে নাও। 10%, 10% কি, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, ঠিক আছে। 10% অ্যাসিটিলিনের জলীয় দ্রবণ যেটা, অ্যাসিটিলিন জলীয় দ্রবণ মানে 90% জল আর 10% কি থাকছে, সরি 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 অ্যাসিটিক অ্যাসিড। ওহ, আই এম সরি, রিয়েলি সরি। 10% অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH। এই যে অ্যাসিটিক অ্যাসিড, এর 10% মানে 90% জল আর 10% অ্যাসিটিক অ্যাসিডের যে মিশ্রণ, সেটাই হলো ভিনিগার। ভিনিগার কি কাজে ব্যবহার করা হয়, তাহলে পরে তুমি দেখবে বিয়ে বাড়িতে মাংস রান্না করার জন্য কিন্তু এই ভিনিগার নিয়ে আসতে বলে, ঠিক আছে। তো ভিনিগার মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা কি করা হয়, কোনো কিছুকে সংরক্ষণ করার জন্য, মাছ মাংস এগুলোকে সংরক্ষণ করার জন্যও কিন্তু এই ভিনিগার ব্যবহার করা হয়। বোঝা গেল? এবার অ্যাসিটিক অ্যাসিড ছাড়াও আর একটা অপশন দেওয়া থাকে, সেই অপশনটাও আমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় এই অ্যাসিটিক অ্যাসিড কথাটা নাও লেখা থাকতে পারে। এর পরিবর্তে কি লেখা থাকতে পারে, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, এই অপশনটাও কিন্তু লেখা থাকতে পারে। তাই দুটোই লিখে নাও, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। সংকেতটা লিখে নাও CH3COOH। তিনটেই কিন্তু পরীক্ষায় আসে, তাই তিনটে অপশনই তোমাদেরকে দিয়ে দিলাম। এবং পরীক্ষার কোশ্চেন হয়তো একই রয়েছে, কিন্তু অপশনটা আলাদা। তুমি পড়ে এসছো অ্যাসিটিক অ্যাসিড, দিয়ে দিল ইথানোয়িক অ্যাসিড, তাহলে এটাও তোমাকে জানতে হচ্ছে। কিংবা ইথানোয়িক অ্যাসিড না দিয়ে সংকেত দিয়ে দিল CH3COOH, এইটাও মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখবো। এবার পরের প্রশ্নতে বলা রয়েছে, নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়? নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়? 1928 সালে। 1928 সালে নেহেরু রিপোর্ট প্রকাশিত হয়। এই নেহেরু রিপোর্ট কে, নেহেরু রিপোর্টের খসড়া কে তৈরি করেন? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু, আমাদের জওহরলাল নেহেরুর বাবা। ওকে, মতিলাল নেহেরু, তিনি তৈরি করেছিলেন নেহেরু রিপোর্ট 1928 সালে। এই নেহেরু রিপোর্টের সাথে সাইমন কমিশনের একটা সম্পর্ক রয়েছে। সাইমন কমিশন কিসের জন্য গঠন করা হয়েছিল? সাইমন কমিশন গঠন করা হয়েছিল তোমার ভারতবর্ষের সংবিধানের খসড়া তৈরি করার জন্য। মানে ব্রিটিশ ডোমেন হিসাবে থাকে, ডোমিনিয়ন হিসাবে ভারতকে রাখা হবে এবং তার জন্য ভারতীয়দের আর কি সুযোগ সুবিধার জন্য একটা সংবিধান থাকবে। সেই সংবিধানের খসড়া তৈরি করার জন্য সাইমন কমিশন গঠন করা হয়। সেই সাইমন কমিশন তৈরি হয় 1927-এ আর ভারতে আসে 1928-এ, ঠিক আছে। এবার 1928-এ যখন ভারতে এলো, ভারতীয়রা প্রোটেস্ট করলো। কেন? এর মধ্যে কোনো ভারতীয় ছিল না, সমস্ত মেম্বারই ছিল হোয়াইট আর কি, মানে সাদা চামড়ার মানুষ। তো সেই ক্ষেত্রে এইটাকে মানে সাইমন কমিশন আর কি ভারতীয়দেরকে উপেক্ষা করে বলেছিল, ভারতীয়দেরকে নিচু করে দেখিয়ে বলেছিল যে ভারতীয়দের অকাত নাই যে সংবিধান তৈরি করে। সেইটাকে চ্যালেঞ্জ করে মতিলাল নেহেরু কি তৈরি করেছিলেন? নেহেরু রিপোর্ট পাবলিশ করেন, যেটা হলো ভারতীয় সংবিধানের বলতে পারো প্রথম আর কি ভারতীয়দের দ্বারা তৈরি সংবিধানের একটা
কি বলবো, ডেমো, ঠিক আছে, ডেমো। তাহলে নেহরু রিপোর্ট 1928 সালে পাবলিশ হয়, মতিলাল নেহরু তৈরি করে সাইমন কমিশনের বিরুদ্ধে আর কি। সাইমন কমিশন কবে তৈরি হয়? 1927 সালে, ভারতে আসে 1928 সালে। এতগুলো পয়েন্ট এখান থেকে আমরা জানলাম। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন রয়েছে দেখো, গোল টেবিল, 3টি গোল টেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন? 3টা গোল টেবিল বৈঠক কবে কবে হয়? 1930-এ, 1931-এ আর 1932-এ। 3 বছর হয়েছিল। তিনটেতেই কে উপস্থিত ছিলেন? তেজ বাহাদুর সপ্রু, তেজ বাহাদুর সপ্রু, আর তার সাথে ছিলেন বাবা সাহেব আম্বেদকর। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কোন গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল? কংগ্রেস অংশগ্রহণ করে 1931 সালে দ্বিতীয় যে গোলটেবিল বৈঠক হয়েছিল সেটাতে। কংগ্রেসের হয়ে কে আর কি রিপ্রেজেন্ট করেছিল? তাহলে গান্ধীজি, গান্ধীজি আর সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। ওকে, গান্ধীজি সরোজিনী নাইডু কংগ্রেসের পক্ষ থেকে দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেটা 1931 সালে সেটাতে অংশগ্রহণ করে। আর 3টে গোলটেবিল বৈঠক 1930, 31, 32 তিনটেতে অংশগ্রহণ করেছিল তেজ বাহাদুর সপ্রু এবং বাবা সাহেব আম্বেদকর। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এবার কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত আর কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। তেহেরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? তেহেরি বাঁধ নির্মিত হয়েছে তোমার ভাগীরথী নদীর উপর, ভাগীরথী নদীর উপর। দেখো গঙ্গা যেখান থেকে সৃষ্টি হয়ে আসছে, অলকানন্দার যে শাখাগুলোর অলকানন্দার সাথে ভাগীরথী মিলছে তোমার কোথায়? দেবপ্রয়াগে, তাই তো? এবার দেখো এই ভাগীরথী সেইখানে একটা শাখা রয়েছে কিন্তু ভাগীরথী, আবার আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়ার পর সেখানেও আমরা বলছি ভাগীরথী। গঙ্গার যে মানে শাখাটা রয়েছে, শাখা নদী, সেটা বলছি আমরা ভাগীরথী। ঠিক আছে, শুরুতে একখানা ভাগীরথী রয়েছে আর শেষে শুরুতে যে ভাগীরথীটা সেটা হলো তোমার এই সেই ভাগীরথীর উপর তেহরি বাঁধ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই তেহরি বাঁধ কোথায় রয়েছে? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর তৈরি হয়েছে তেহরি বাঁধ। চলো পরের প্রশ্ন দেখবো, ভারতের দীর্ঘতম জেলা কোনটা? দীর্ঘতম ক্ষুদ্রতম দুটোই তোমাদের জানতে হবে। ভারতের দীর্ঘতম জেলা হলো কচ্ছ, কচ্ছ। গুজরাটের যে কচ্ছ বা কচ্ছ যেটাকে বলে থাকি আমরা, সেইটা হলো ভারতের সব থেকে বড় জেলা। এবার সব থেকে ছোট যদি বলি, সব থেকে ছোট জেলা কি? তাহলে হয়ে যাবে মাহে। মাহে কোথা? পুদুচেরি। পুদুচেরির সরি পুদুচেরির যে জেলা মাহে, সেটা হলো সব থেকে ছোট জেলা। তাহলে কি কি বললাম? ভারতের দীর্ঘতম জেলা হলো কচ্ছ বা গুজরাটের কচ্ছ, আর সব থেকে ছোট জেলা হলো মাহে। চলো পরের প্রশ্ন দেখবো। ওকে, অর্থ বিল কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? দেখো অর্থ বিল বা যেটাকে আমরা বাংলা কথায় বলে থাকি মানি বিল, মানি বিল এখন বাংলা ভাষা হয়ে গেছে। আমরা অর্থ বিলের থেকে মানি বিল কথাটাই ব্যবহার করে থাকি। তাহলে মানি বিল, এই মানি বিল কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? 110 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে। ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে যে এই মানি বিল মানে কোন কক্ষতে উত্থাপন করা যায়? শুধুমাত্র লোকসভাতেই এটাকে উত্থাপন করা যায়, রাজ্যসভাতে এটা উত্থাপন করা যায় না, এটা মাথায় রাখবে। তাহলে লোকসভাতে মানি বিল আনা যাবে। ঠিক আছে, 110 নম্বর ধারাতে। এবার মানি বিল, কোন বিল মানি বিল, এটা কে ডিসাইড করবে? এটা লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার বলে দেবে যে হ্যাঁ এই বিলটা হলো মানি বিল। ওকে, মানি মানে বুঝতে পারছো, অর্থের যেখানে রয়েছে, মানে অর্থের বাজেটের কথা যেখানে বলা থাকবে সেটাই হলো মানি বিল। এবার দেখো তাহলে কি কি বললাম, মানি বিল হলো 110 নম্বর ধারাতে। কোথায় উত্থাপন করা যায়? লোকসভাতে। কে এটা ডিসাইড করে যে এটা মানি বিল? তাহলে হয়ে যাবে স্পিকার। ওকে, এবার মানি বিল, অ্যাসেন্ট টু দা বিল, অ্যাসেন্ট
টু দ্য বিল, মানে মানি বিলে সই করলে সেটা প্রেসিডেন্ট সই করে দিল, তারপর ওটা তোমার অ্যাক্ট হয়ে যাবে। তাহলে মানি বিলে সই করার কথা বা কোনো বিলে সই করার কথা, শুধু মানি বিল নয়, কোনো বিলে সাইন করার কথা, এটা রয়েছে 111 নম্বর ধারাতে। রাষ্ট্রপতি সাইন করলে সেই বিলটা আইনে পরিণত হবে। ওকে, এবার যখন এই কথাটা বলে নিচ্ছি যে সাইন করলে আইন হবে, সাইন না করলে কি হবে? সাইন না করলে ওটাকে আমরা বলি ভেটো। রাষ্ট্রপতি কি করেছে? ভেটো মেরে দিয়েছে। তাহলে ভেটো কত নম্বর ধারাতে? তাহলে সেটা হয়ে যাবে 111 নম্বর ধারাতে। বোঝা গেল? তাহলে এতগুলো পয়েন্ট এখান থেকে আমরা জানলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আহ দেখো, তোমাদের জন্যই খাটছি। তো কেমন লাগছে একটু জানাও, তাহলে আমারও আর কি ভালো লাগবে তোমাদের পড়াতে। চলো পরের প্রশ্ন দেখবো। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 25 বছর হওয়া প্রয়োজন। এবার দেখো, তিনটে জিনিস আমি বলবো। প্রধানমন্ত্রী তো একজন আলটিমেট একজন এমপি, তাই কি না? মেম্বার অফ পার্লামেন্ট, তো মানে এমপির ভোটে পাস করে যায়, লোকসভার ভোটে পাস করে প্রধানমন্ত্রী হয়, ঠিক আছে? তাহলে পরে আমার এখানে রয়েছে দেখো, আহ রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, তারপর রাজ্যসভা এমপি, লোকসভা এমপি, এবং লোকসভা এমপির সাথেও বিধানসভা, বিধানসভা এমএলএ, ঠিক আছে? আর রয়েছে তোমার গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের যে ভোট সেটা। দেখো, রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর, রাষ্ট্রপতি এবং তার সাথে উপরাষ্ট্রপতি, সরি উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর দরকার। রাজ্যসভার এমপি হওয়ার জন্য 30 বছর দরকার, 30 বছর। ওকে, লোকসভা আর লোকসভার এমপি, বিধানসভার এমএলএ, এদের হওয়ার জন্য 25 বছর বয়স দরকার। আর গ্রাম পঞ্চায়েতের ভোটে দাঁড়ানোর জন্য, গ্রাম পঞ্চায়েতের যদি প্রধান হতে যাও, তার জন্য মিনিমাম বয়স 21 বছর হওয়া প্রয়োজন। এই চারটে পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে সব হয়ে যাবে। এই বয়স থেকে যা প্রশ্ন আসে, মানে আহ, যারা ভোট সংক্রান্ত যে বয়সের ব্যাপারটা, সেটা পুরোটা কভার হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি 35 বছর, রাজ্যসভার এমপি যদি হতে হয়, রাজ্যসভাতে দাঁড়াতে হয়, তাহলে 30 বছর লাগবে। লোকসভার এমপি কিংবা বিধানসভার এমএলএ যদি হয়, তাহলে 25 বছর বয়স লাগবে। আর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি হতে চাও, তাহলে কত বছর বয়স লাগবে? মিনিমাম 21 বছর বয়স লাগবে। এটা কমপ্লিট হয়ে গেল। চলো পরের প্রশ্ন দেখবো। 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের কততম জনবহুল রাজ্য? খুব ভালো প্রশ্ন। দেখো, পশ্চিমবঙ্গের পরীক্ষা যখন দেবে, পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিন্তু কিছু পয়েন্ট তোমাদেরকে জানতে হবে। ধীরে ধীরে আমি সেগুলো কভার করে দেব। আজকে যেটা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে কততম জনবহুল রাজ্য 2011 গণনা অনুযায়ী? তাহলে হয়ে যাবে চতুর্থ, ফোর্থ পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গ। দেখো, সব থেকে জনবহুল রাজ্যকে, সব থেকে বেশি যদি বলি, সব থেকে বেশি জনবহুল রাজ্য, তাহলে ইউপি অবশ্যই। ইউপি, তারপর মহারাষ্ট্র রয়েছে, তারপর রয়েছে বিহার, আর ফোর্থে রয়েছে তোমার পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে এইটা চলে গেল। এবার জনঘনত্ব, এই এই প্রশ্নটা আছে, সব থেকে বেশি জনবহুল রাজ্য কোনটা? তাহলে ইউপি। আর সব থেকে ঘনত্ব বেশি, জনঘনত্ব বেশি যদি বলা হয়, তাহলে হয়ে যাবে বিহার। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠিত হয়, 1935-এর 1 এপ্রিল। ওকে, দেখবে ফার্স্ট এপ্রিলকে ব্যাংকের নতুন ফিনান্সিয়াল ইয়ার বলে। কারণ এটাই যে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এবার আশা করছি আর এটা ভুলবে না, এই পয়েন্টটা। ফার্স্ট এপ্রিলে যে 1935 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা আশা করি ভুলবে না। কারণ রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তোমার পালন করা হয় যে ফিনান্সিয়াল ইয়ার কথাটা বলি, এপ্রিল থেকে শুরু হয়, 1 এপ্রিল থেকে। ওকে, ব্যাংকে এই সময় প্রচন্ড চাপ থাকে। ওরা বলে দেখবে যে মার্চ মাসটা আমরা ঘুমোতে পারি না, কারণ এটাই যে সারা বছরের যা কিছু পেন্ডিং রয়েছে সবকিছু কিন্তু কমপ্লিট করতে হয় মার্চ মাসে। মার্চ মাস শেষ মাস,
ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী। ওকে, তাহলে চলে গেল 1935-এর 1 এপ্রিল তৈরি হচ্ছে রিজার্ভ ব্যাংক। এই রিজার্ভ ব্যাংক থেকে দেখো, রিজার্ভ ব্যাংকের বর্তমানে গভর্নর কে রয়েছেন? গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস, ঠিক আছে, শক্তিকান্ত দাস বর্তমানে গভর্নর রয়েছেন। এবার রিজার্ভ ব্যাংক বা আরবিআই, আরবিআই দেখো 1935 সালে গঠন হলো। এবার এই আরবিআই তোমার সিআরআর, এই টার্ম গুলো একটু জানবে। সিআরআর, রেপো, আচ্ছা ইংরেজিতে লিখে দিই, রেপো রেট, রেপো রেট, রিভার্স রেপো, রিভার্স রেপো, তারপর রয়েছে ব্যাংক রেট, এসএলআর। ওকে, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এই রেট গুলো কে নির্ধারণ করে? রিজার্ভ ব্যাংক। কি কি বললাম? সিআরআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, এসএলআর। ওকে, দেখো এগুলো পরে তোমাদের ডিটেলসে বোঝাবো, আপাতত এই ক্লাসে এটুকুটাই শেখো, পরে এগুলো ডিটেলসে তোমাদের বোঝাবো, ঠিক আছে? অনেক টাইম লেগে যাবে এগুলো বোঝাতে গেলে, প্রত্যেকটা টার্ম তোমাদেরকে বোঝাতে হবে। যাই হোক, তাহলে আমি কি কি বললাম? সিআরআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, এসএলআর, এগুলো নির্ধারণ করে কে? এগুলো নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক। এবার পরের প্রশ্ন রয়েছে, চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্কের কি হবে? চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক কি হবে? এটাও বৃদ্ধি পাবে। এটাও পরীক্ষা অনেকবার এসছে। চাপ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে পরে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে কি? যে উষ্ণতায়, যে টেম্পারেচারে তোমার তরলটা ফুটতে শুরু করে, টকবক করে ফুটছে, মানে ফুটা মানে কি? ফুটলে মানে সেই এতে থেকে, সেই পয়েন্টে, সেই টেম্পারেচারে কি হবে? সেই তরলটা ফুটবে এবং তার ফলে সেই তরলের ভ্যাপার বা সেই তরলের বাষ্প উৎপাদন হবে। ওকে, তার মানে এক স্টেট থেকে আর এক স্টেট, তরল থেকে বাষ্প, এটা তৈরি হবে যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারকে কি বলবো? সেই তরলের স্ফুটনাঙ্ক। তাহলে যদি তরলের চাপ, তরলের উপর চাপ বা প্রেসার যদি বাড়ানো হয় তাহলে স্ফুটনাঙ্কটাও বেড়ে যাবে, আর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাবে। যে কারণে এইটাকে কাজে লাগিয়েই আমাদের প্রেসার কুকার তৈরি করা হয়েছে। প্রেসার কুকার তৈরি করা হয়েছে। প্রেসার কুকার কি? প্রেসার কুকার একটা বদ্ধ সিস্টেম রয়েছে, ওর মধ্যে কি হয়? চাপটা বেড়ে যায়, যে কারণে চাপ বাড়ার ফলে স্ফুটনাঙ্কও বেড়ে যায়। স্ফুটনাঙ্ক যে কারণে জলের স্ফুটনাঙ্ক কত? 120 ডিগ্রি টেম্পারেচারে, নর্মাল হলো জলের 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রেসার কুকারের মধ্যে জল ফোটে, যে কারণে খাবার সেদ্ধ হতে কম টাইম লাগে প্রেসার কুকারে। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন দেখবো। এক মোল গ্লুকোজের জারণে, এক মোল গ্লুকোজের জারণে তোমার কত শক্তি উৎপাদন হয়? দেখো এক্ষেত্রে আমরা, হ্যাঁ, সরি, এক মোল গ্লুকোজের জারণে কত শক্তি উৎপাদন হয়? শক্তি উৎপাদনের কথা বলছে। এক মোল মানে ব্যাপারটা বলবো অবশ্যই, প্রথমে জেনে নাও যে এক মোল বা এক গ্রাম অণু, মোল বা এটাকে আমরা বলি গ্রাম অণু, আর এক কথায় বলা হয়। দুটোই যদি লেখা থাকে দুটোর মধ্যে কোনো একটা, তাহলে পরে কিন্তু কনফিউজ হবে না, দুটোর মানে একই। এক মোল মানেও যা, এক গ্রাম অণু মানেও তাই। ওকে, তো এক গ্রাম অণু গ্লুকোজ যদি জারণ করা হয় মানে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে। ওকে, তাহলে পরে সেইটা যদি পোড়ানো হয় তাহলে কত শক্তি উৎপাদন হবে? 686 কিলো ক্যালোরি। 686 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হবে এক মোল বা এক গ্রাম অণু গ্লুকোজের যদি জারণ করা হয়। এবার মোল মানে কত? এক মোল মানে হলো, এক মোল মানে এর মধ্যে কত পরিমাণ সংখ্যা থাকতে হবে? 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক যদি সেই অণুটা বর্তমান থাকে তাহলে তাকে বলবো এক মোল। বোঝা গেল? সংখ্যাটা কি বললাম? এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো, গাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। তো এই অ্যাভোগাড্রো সংখ্যা মানে হলো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক যদি
অনুপস্থিত থাকে সেই পদার্থটার, তাহলে 1 মোল বোঝায়, 1 মোল বা 1 গ্রাম অণু বোঝায়। তাহলে 1 মোল যদি গ্লুকোজ, মানে এই 6.023 × 10⁻23 সংখ্যক যদি গ্লুকোজকে পোড়ানো হয়, তাহলে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখবো। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, থমাস কাপ প্রতিযোগিতা 2022 চ্যাম্পিয়ন কে হয়েছে? আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি, গ্রুপ ডির কোন শিফটে এটা অবশ্যই আসবে পরীক্ষাতে, এবং নেক্সট পশ্চিমবঙ্গের পরীক্ষা, তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের এটাই পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবল, এবং এটাতেও এই কোশ্চেনটা আসবেই, 100% গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের। থমাস কাপ প্রতিযোগিতা 2022 চ্যাম্পিয়ন কে হয়েছে? তাহলে হয়ে যাবে ভারত। আমাদের ভারত বর্ষর যে টিম, সেইটা থমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু ভারতের হিস্ট্রিতে প্রথমবার থমাস কাপ জিতলো ভারত। তো এখান থেকে কোশ্চেন আসবেই। এবার থমাস কাপ এর অল্টারনেটিভ, শুধু এই উত্তরটা না এলেও, এই কোশ্চেনটা যদি না আসে, তাহলে পরে এই উত্তর প্রশ্নও আসবে, দেখবে থমাস কাপ থেকে একটা কোশ্চেন তোমাদের আসছে পরীক্ষায়, গ্যারান্টি। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে হয়ে যাবে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত হলো থমাস কাপ। একটা হলো থমাস কাপ আর একটা হলো উবের কাপ। এবার উবের কাপ কে জিতেছে? উবের কাপ জিতেছে তোমার দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া জিতেছে। ওকে, এই দুটোই তোমাকে মাথায় রাখতে হবে। থমাস কাপ 2022 জিতছে ভারত, আর উবের কাপ জিতছে দক্ষিণ কোরিয়া। এবার থমাস কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়, থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো। এবার ভারত কাকে হারিয়েছে? ভারত কাকে হারিয়েছে? ভারত হারিয়েছে তোমার ইন্দোনেশিয়াকে। ইন্দোনেশিয়াকে হারিয়েছে। তাহলে চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত, রানার্স আপ হয়ে গেল ইন্দোনেশিয়া। উবের কাপ কাকে হারিয়েছে? উবের কাপে দক্ষিণ কোরিয়া জিতেছে। কাকে হারিয়েছে? চীনকে হারিয়েছে, চ্যাংচুংকে হারিয়েছে। ওকে। আচ্ছা, চীনের মানুষকে আমি চ্যাংচুংই বলি, একদম সহ্য করতে পারি না। যাই হোক, দেখো, তাহলে থমাস কাপ কে জিতছে? ভারত জিতছে। কাকে হারাচ্ছে? ইন্দোনেশিয়াকে হারাচ্ছে। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এই বছর 2022-এর যে থমাস কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। থমাস কাপ পুরুষদের যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, সেটাকে থমাস বলছি, আর মহিলাদের সেটাকে আমরা বলছি উবের কাপ। ওকে, আর থমাস কাপটা হলো পুরুষদের। এবার এই উবের কাপ কে জিতছে? দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়া জিতছে। কাকে হারাচ্ছে? চীনকে হারাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখবো। সন্তোষ ট্রফি 2021-22-এর যে সন্তোষ ট্রফি হয়ে গেল, সেই সন্তোষ ট্রফি তে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? তাহলে হয়ে যাবে কেরালা। কেরল জিতেছে। কাকে হারিয়েছে? আমাদের পশ্চিমবঙ্গকে হারিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গকে হারিয়েছে কেরালা। তাহলে চ্যাম্পিয়ন কে হয়ে গেল? কেরল হয়ে গেল, আর রানার্স হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটাও আমাদের জানতে হবে। ফুটবল খেলার সাথে যুক্ত। ফুটবল খেলার সাথে যুক্ত হলো সন্তোষ ট্রফি। তাহলে 2021-22-এ সন্তোষ ট্রফি কে জিতলো? জিতলো তোমার কেরল, আর রানার্স আপ হয়ে গেল পশ্চিমবঙ্গ। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখবো। আচ্ছা, পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটাও রয়েছে, সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের যেমন মাধ্যমিক বোর্ড যেটা রয়েছে, মাধ্যমিক বোর্ড বলে থাকি, মাধ্যমিক বোর্ড বলে কিন্তু আমাদের কিছু কোনো বোর্ড নেই, আমাদের হলো ডব্লিউবিএসসি। ডব্লিউবিএসসি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তেমনি তোমার সেন্ট্রালের যেটা বোর্ড, সেটা হলো সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি মানেই হলো মাধ্যমিক, মানে 10th ক্লাস, 10th স্ট্যান্ডার্ড যেটা, সেটার বোর্ড হলো সিবিএসসি সেন্ট্রালের ক্ষেত্রে। এর সম্প্রতি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন একজন মহিলা। নাম কি? নিধি, নিধি ছিব্বার। নিধি ছিব্বার নামটা মনে রাখতে হবে। একজন মহিলা চেয়ারম্যান হয়েছেন সিবিএসসি বোর্ডের। তো নিধি ছিব্বার হলেন সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান। ওকে, পরের প্রশ্ন দেখব। সিবিএসসি বোর্ডের অবভিয়াসলি তোমার হেডকোয়ার্টার রয়েছে দিল্লি। ওকে, ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত কোনটি? দেখো,
এই অঞ্চলে এই গ্রাম পঞ্চায়েত যেটা, সেই গ্রাম পঞ্চায়েতে কোনো, আমরা যে তাপবিদ্যুতের ইলেকট্রিক ব্যবহার করি, তাপবিদ্যুতের কোনো ইলেকট্রিক নেই, পুরোটাই হলো তোমার সোলার এবং হাইড্রো পাওয়ার, মানে আহ, জলবিদ্যুৎ এবং তার সাথে হলো সৌরবিদ্যুৎ। ওকে, তাই এই গ্রামটা হলো প্রথম ভারতের কার্বন নিরপেক্ষ গ্রাম পঞ্চায়েত। নামটার নাম কি? গ্রামটার নাম কি? তাহলে গ্রামটার নাম হয়ে যাবে তোমার পল্লী। পল্লী, খুব ইজি নাম, মনে রাখার মতো। পল্লী, গ্রাম পল্লী আমরা বলে থাকি, পল্লী গ্রামে ব্যবহার করি। তো সেই পল্লী হলো গ্রামটার নাম। কোথাকার? এটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু আর কাশ্মীরের একটা গ্রাম পঞ্চায়েতের নাম পল্লী। সেটা হলো ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম পঞ্চায়েত। এই ছিল আজকে লাস্ট প্রশ্ন, আজকে এখানে দিয়ে এন্ড করলাম। আর আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের আমি দেব বলেছিলাম, সেই প্রশ্নটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের হোমওয়ার্ক হলো তোমাদের, আমাদের আজকের দিনে তোমার আহ, আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কে হচ্ছেন? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি, আজকের দিনে রাষ্ট্রপতি নিযুক্ত হলেন, শপথ গ্রহণ করলেন। আমার প্রশ্ন হলো, এই দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট, কততম রাষ্ট্রপতি? এটা হলো প্রশ্ন। অপশন আমি দিয়ে দিচ্ছি। ক হলো 14তম, খ হলো 15তম, গ হলো 16তম, ঘ হলো 13তম। এই চারটের মধ্যে কোন অপশনটা ঠিক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের হোমওয়ার্ক তোমাদের কি দিলাম? আমাদের আজকের দিনে রাষ্ট্রপতি নিযুক্ত হলেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের কততম রাষ্ট্রপতি? চারটে অপশন দিয়েছি, 14, 15, 16, 13। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, যার উত্তর ঠিক হবে অবশ্যই হার্ট দেব, একদিন পর দেব হার্ট, যাতে অনেকজন উত্তরটা রিপ্লাইটা দিতে পারে। ওকে, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।